2026 সালের মধ্যভাগে এসে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর নজর এখন বাংলাদেশের উপরে। শুধুমাত্র তাই নয়, যুক্তরাজ্যের একটি কোম্পানি প্রায় $200 কোটি অর্থাৎ বাংলাদেশি টাকা যেটা প্রায় 25,000 কোটি টাকার সমমূল্যের একটি প্রজেক্ট অফার করেছে, যেটা হচ্ছে একটা এআই ডেটা সেন্টার। এখন উপর থেকে তোমার মনে হতে পারে যে প্রজেক্টটা তো ভালোই, আমাদের নিজস্ব ভাষার এলএলএম থাকবে, আমরা কর্মসংস্থান পাবো, আমাদের আরও বিনিয়োগের ব্যবস্থা হবে, আমাদের দেশ আরও উন্নতির মুখ দেখবে। কিন্তু একটা জিনিস ভাইবা দেখো, যে যেখানে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের নাগরিকরা এই ডেটা সেন্টারের বিরুদ্ধে তীব্র আন্দোলন চালাইতেছে, বিলিয়নের উপর বিলিয়ন প্রজেক্টগুলোকে একদম দাবায় দিতেছে, সেই প্রজেক্ট কেন বাংলাদেশে আসতেছে? এখন এর যেমন খারাপ দিক আছে, এর কিন্তু ভালো দিকও আছে। এখন তুমি হয়তো ভালো দিকটা দেখতেছো কিন্তু খারাপ দিকটা দেখতেছো না। বাট প্রশ্ন কিন্তু একটাই, যে এটা কি আমাদের বন্ধুত্বের হাত, নাকি পরবর্তীতে এটি আমাদের বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে? সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই এআই ডেটা সেন্টারের ভালো দিকে এবং ক্ষতিকারক দিকটি, এবং সেই সাথে আমরা নিজেদের মতামত দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের দেশে এত বড় একটা প্রজেক্ট হতেছে, অ্যাটলিস্ট আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের এই বিষয়টা সম্পর্কে জ্ঞান এবং ধারণা থাকা খুবই জরুরি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এখন তুমি যখন একটা এআইকে মেসেজ করো এবং এআই যখন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমাকে সেই মেসেজের রিপ্লাই দিয়ে দেয় বা উত্তর দিয়ে দেয়, অথবা একটা পরিপূর্ণ উত্তর জেনারেট করে দেয়, তখন কিন্তু তুমি এটা চিন্তা করো না যে আসলে ব্যাকগ্রাউন্ডে এআই কোথা থেকে ডেটাটা নিয়ে আসতেছে। এখন যারা এআইএমএল নিয়ে কাজ করে তারা অবশ্যই করে, কিন্তু দেশের অনেক মানুষ আছে যারা আসলে জানেই না যে এআই ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করে। আমরা ভাবি এআই হয়তো উত্তরটা আমাদেরকে আগাছ থেকে দিতেছে, বাট আলটিমেটলি আসলে এটা আগাছ থেকে উত্তর দেয় না। এর পেছনে রয়েছে বড় বড় ম্যাসিভ কারখানা, যেগুলো কোনো সাধারণ ডেটা সেন্টার না, এগুলোকে বলা হয়ে থাকে হাইপার স্কেল ডেটা সেন্টার। এখন গবেষণা সংস্থা এনসিআরসির রিপোর্ট অনুযায়ী একটি সাধারণ ডেটা সেন্টারে কিন্তু কয়েক শত সার্ভার থাকতে পারে, কিন্তু একটি হাইপার স্কেল ডেটা সেন্টারে অন্তত 5,000 ডেটা সেন্টার থাকবে, অথবা তার বেশিও থাকতে পারে। আর এই 5,000 ডেটা সেন্টারের জন্য প্রয়োজন প্রায় 10,000 বর্গফুটের চেয়েও বেশি জায়গা, যেটি কিনা 100 মেগাওয়াটের থেকেও বেশি বিদ্যুৎ খরণ করতে পারে। 100 মেগাওয়াট বিদ্যুৎ, এর মানে 100 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে কিন্তু মিনিমাম 50 থেকে 100টি গার্মেন্টস কারখানা অনায়াসে চালানো যায়। এখন এই হাইপার স্কেল ডেটা সেন্টারগুলো কিন্তু ইউজ হয় এআইকে ট্রেন করার জন্য, অথবা তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এআইকে যখন ট্রেন করানো হয়, অথবা এআই যখন তোমার প্রশ্নের উত্তর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে দেয়, তখন কিন্তু এর পিছনে 3টা জিনিস মাস্ট বি লাগে। এর মধ্যে একটা হচ্ছে ম্যাসিভ ডেটা, আরেকটা হচ্ছে প্রসেসিং পাওয়ার, আরেকটা হচ্ছে বিপুল পরিমাণ পানি এবং বিদ্যুৎ। তোমার পিসি যখন কোনো গেম খেলে অথবা 3D রেন্ডারিংয়ের কাজ করলে খুব বেশি গরম হয়ে যায়, তেমনই কিন্তু এই হাইপার স্কেল ডেটা সেন্টারগুলোর সার্ভারের যে জিপিইউ রয়েছে, যেগুলো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 24 ঘন্টা সচল থাকে, সেগুলো কিন্তু গরম হয়ে যায়। আর এইগুলো ঠান্ডা করতে প্রয়োজন হয় শত শত কোটি গ্যালন পানি। শুধু পানি না, সুপেয় পানি। তোমাকে একটা ঘটনা বলি, তাহলে তুমি এই পানির ব্যবহারটা বুঝতে পারবা। 2021 সালে অরেগনে গুগলের একটিমাত্র ডেটা সেন্টার ব্যবহার করেছিল 35 কোটি 50 লাখ গ্যালন পানি। 2023 সালে মেটার সব ডেটা সেন্টার মিলে খরচ করেছে 140 কোটি গ্যালন পানি, যা 47% বেশি পানি সংগ্রহীত হয়েছে স্থানীয় মানুষের সুপেয় পানির উৎস থেকে। আমেরিকার জর্জিয়ার বাসিন্দা ব্রেভারলি মরিসের মতো সাধারণ মানুষের অভিজ্ঞতা বলে, এআই ডেটা সেন্টার আসার পর তাদের টিউবওয়েল ও মাটির নিচের পানির স্তর পুরোপুরি শুকিয়ে গেছে। যেখানে মানুষ খাওয়ার পানি পাচ্ছে না, সেখানে মেশিনের শরীর ঠান্ডা করতে প্রতিদিন লাখ লাখ গ্যালন ফ্রেশ পানি টেনে নেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারতেছে এই ধরনের ম্যাসিভ এআই ডেটা সেন্টারগুলো চালানোর জন্য আসলে কী পরিমাণ পানির প্রয়োজন হতে পারে। শুধুমাত্র পানি নয়, এই ডেটা সেন্টারগুলো চালাতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, সেটার পরিমাণও কিন্তু একদম আকাশচুম্বী বলা যায়। 2030 সালের মধ্যে কেবল আমেরিকায় ডেটা সেন্টারগুলো চালাতেই প্রয়োজন হবে প্রায় 2,967 ট্রিলিয়ন ওয়াট ঘন্টা বিদ্যুৎ। এখন জাতীয় গ্রিডে যদি বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তাহলে কিন্তু এই ম্যাসিভ ডেটা সেন্টারগুলোকে চালানোর জন্য প্রয়োজন পড়বে হাজার হাজার ডিজেল চালিত জেনারেটর। ইউএবি এর গবেষণার রিপোর্ট অনুযায়ী এই ডিজেল জেনারেটরগুলো সাধারণ পাওয়ার প্ল্যান্টের চেয়ে তুলনামূলক 200 থেকে 300 গুণ বেশি নাইট্রোজেন অক্সাইড রিলিজ করে। আর এই নাইট্রোজেন অক্সাইডই কিন্তু ফুসফুসের রোগ, অ্যাজমা এবং অকাল মৃত্যুর কারণ। 2023 সালের আমেরিকাতে কিন্তু ডেটা সেন্টারের এই বায়ু দূষণের কারণে প্রায় $600 কোটি জনস্বাস্থ্য ক্ষতি হয়েছে। তো টেক কোম্পানিগুলো যখন এই ম্যাসিভ ডেটা সেন্টারগুলোর জন্য অনুমোদন চায়, তখন কিন্তু তারা স্বপ্ন দেখায় যে আমরা তোমাদের জবের ব্যবস্থা করে দেবো, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। কিন্তু আন্তর্জাতিক গবেষণা সংস্থা গুড জবস ফার্স্ট এবং প্রো পাবলিক্সের রিপোর্ট কিন্তু অন্য কিছুই বলে। এই ধরনের হাইপারস্কেল ডেটা সেন্টার প্রতিষ্ঠা করার সময় বা তৈরি করার সময় কিন্তু 2000-এরও বেশি নির্মাণ শ্রমিকের কাজে লাগে, কিন্তু তৈরি হওয়ার পরে আলটিমেটলি এখানে স্থায়ী কাজ থেকে যায় মাত্র 50 থেকে 150টি, যেটি কিন্তু আসলে তুলনামূলক খুবই কম অপরচুনিটি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে পশ্চিমা দেশগুলো কেন আমাদের দেশের দিকে ঝুঁকছে তাদের এআই ডেটা সেন্টারগুলোকে দেওয়ার জন্য। এখন এর কারণ কি এটা যে সে আমাদের জমি জমা দখল করে ফেলবে, সে আমাদের পানি দূষণ ঘটাবে এবং আমাদের পরিবেশ দূষণ করে তারা লাভ করবে? অ্যাকচুয়ালি কারণ শুধুমাত্র এটা নয়, এর পেছনে আরও কিছু কারণ রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখন একটা কারণ হতে পারে যে পশ্চিমা দেশের নাগরিকরা কিন্তু এর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে। তারা কিন্তু এখন তাদের শহর বা এলাকায় এই ধরনের এআই ডেটা সেন্টারগুলো আর হতে দিচ্ছে না, যাকে বলা হয়ে থাকে নট ইন মাই ব্যাকইয়ার্ড প্রতিরোধ। একটি বিশাল এআই ডেটা সেন্টার চালাতে কিন্তু একটি ছোট শহরের মতো বিদ্যুতের প্রয়োজন হয়, এবং সেই সাথে এটিকে ঠান্ডা রাখার জন্য কিন্তু প্রয়োজন হয় লাখ লাখ লিটারের পানি। ডেটা সেন্টারের কারণে স্থানীয় বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া এবং পানির তীব্র সংকট, এবং সেই সাথে সার্ভারের বিকট শব্দ নয়েজ পলিউশন তৈরি করে। এই জন্য আমেরিকা এবং ইউরোপের অনেক শহরের অধিবাসী নট ইন মাই ব্যাকইয়ার্ড আন্দোলন করে নিজ এলাকা ডেটা সেন্টার করতে বাধা দিচ্ছে। এখন আমাদের দেশে এআই ডেটা সেন্টার দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে থেকে একটা ভ্যালিড কারণ হতে পারে যে আমাদের দেশে পরিবেশগত ছাড়পত্র পাওয়া খুবই সহজ।
এবং সেই সাথে আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ এবং জমি তুলনামূলক সস্তা। আর তার উপরে আমাদের দেশ, ইন্ডিয়া এমনকি এশিয়ার মধ্যে এখন ট্রাফিক অনেক বেশি, যে কারণে এখানকার মানুষকে বা এই অঞ্চলের মানুষকে দ্রুত সার্ভিস বা লো ল্যাটেন্সি দেওয়ার জন্য কিন্তু এই অঞ্চলে একটা ডেটা সেন্টার থাকা খুব জরুরি। পশ্চিমা টেক জায়ান্ট যেমন গুগল, মাইক্রোসফট, মেটা মূলত তাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এআই ট্রেনিং ডেটা সেন্টারগুলো তাদের নিজের দেশে বা আইসল্যান্ড বা আয়ারল্যান্ডের মতো ঠান্ডা দেশে কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই রাখে। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মূল এজ বা লোকাল ডেটা সেন্টার বেশি গড়ে ওঠে, যা ডেটা প্রসেসিং ও আঞ্চলিক ব্যবহারের জন্য কাজ করে। এখন পশ্চিমা দেশগুলো যে প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছে এই এআই ডেটা সেন্টারগুলোর কারণে, বাংলাদেশের মানুষও কি সেই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে পারে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বরং আমাদের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি হতে পারে। যদিও আমাদের দেশেও কিন্তু সাধারণ ডেটা সেন্টার রয়েছে, কিন্তু এটা হচ্ছে এআই ডেটা সেন্টার, যেখানে কিনা বিদ্যুতের প্রয়োজন 10 থেকে 30 গুণ বেশি। এমনিতেই আমরা বিদ্যুৎ উৎপাদনের প্রধান দুটো সামগ্রী গ্যাস এবং কয়লার সংকটে ভুগছি, তার উপর যদি আমরা এই এআই ডেটা সেন্টারগুলোকে একদম নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিই অথবা তাদেরকে আমরা অনুমতি দিয়ে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের আসলে বিদ্যুৎ সংকট, লোডশেডিং এমনকি বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার মতো যে প্রবলেমগুলো সেগুলো আমাদেরকে ফেস করতে হতে পারে। সেই সাথে কিন্তু সার্ভারগুলো ঠান্ডা রাখার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ লিটার পানি। এখন বাংলাদেশের অনেক এলাকায় ভূগর্ভস্থের পানি অলরেডি অনেক নিচে নেমে গিয়েছে। এখন হতে পারে যে যে এলাকায় এই ধরনের ডেটা সেন্টারগুলো দেওয়া হবে সেখানে আশেপাশে এলাকায় হয়তো পানি সংকট দেখা দিতেও পারে। এখন আমার আবেদন থাকবে এইটাই যে এই ধরনের ডেটা সেন্টারগুলো দেওয়ার আগে আমাদেরকে ভালোভাবে রিসার্চ করে নিতে হবে যে আমাদের দেশ আসলে এই ডেটা সেন্টারগুলোর উপযুক্ত কিনা। এখন কেন বাংলাদেশের ঝুঁকি আরও বেশি হতে পারে? দেখো, পশ্চিমা দেশগুলোতে কিন্তু কঠিন জবাবদিহিতা এবং কঠিন আইন রয়েছে, যেটা কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে কোনো প্রকার পরিবেশগত নীতিমালা ছাড়াই এই ধরনের কারখানা, ফ্যাক্টরি, তারপরে ডেটা সেন্টারগুলো গড়ে ওঠে। তো সেক্ষেত্রে কিন্তু মানুষকে অনেক সময় ভোগান্তিতে পড়তেই হয়। এখন আমার মনে হয় যে বাংলাদেশে এআই ডেটা সেন্টার দেওয়ার ক্ষেত্রে ভূগর্ভস্থের পানির জায়গায় পূর্ণ ব্যবহারযোগ্য পানি ব্যবহার করাটা হয়তো বেশি বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, তোমার নিজস্ব মতামত তুমি কমেন্টে দিতে পারো এবং আমার কথায় অথবা তথ্যে ভুল থাকতে পারে। যদি তুমি এমন কোনো ভুল খুঁজে পাও তাহলে কিন্তু সেটা তুমি অবশ্যই কমেন্ট করবা, যেন বাকিরা এই ভুলের সঠিক উত্তরটা খুঁজে পেতে পারে। এখন বাংলাদেশের মতো একটা জায়গায় এই ধরনের এআই ডেটা সেন্টার দেওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা সুযোগপূর্ণ বিষয়। আমরা নিজেদের ভাষায় এলএলএম পাবো, আমরা একটা ভালো ডেটা সেন্টার পাবো, আমরা হয়তো কিছু কর্মসংস্থানও পাবো, কিন্তু আমাদেরকে পাশাপাশি এর ক্ষতিকারক দিকগুলোকে দেখতে হবে এবং এগুলো সমাধান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমার মূল্যবান মতামত দিতে কিন্তু একদমই ভুলবা না। সেই সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবা। তো গুড বাই।